হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসবি একাডেমি। আমি শেলি ম্যাম চলে এসেছি ইতিহাসের আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে, যেই প্রশ্নে আজকে আমরা আলোচনা করতে চলেছি গুপ্ত সাম্রাজ্যের পতনের বিভিন্ন কারণ নিয়ে। চলো তাহলে আজকের আমাদের প্রশ্ন আলোচনা পর্ব শুরু করা যাক। আচ্ছা, প্রশ্নটা আরেকবার আমরা পড়ে নিই। গুপ্ত যুগের পতনের কারণগুলির বর্ণনা দাও। আচ্ছা, হুন আক্রমণ এই পতনকে কতটুকু ত্বরান্বিত করেছিল? তাহলে কি গুপ্ত যুগের পতনের কারণ জানতে চাইছে, অ্যান্ড স্পেসিফিক্যালি কি জানতে চাইছে যে হুন আক্রমণ যে হয়েছিল সেই সময়, সেই হুন আক্রমণ এই পতনকে কতটুকু ত্বরান্বিত করেছিল, অর্থাৎ হুন আক্রমণ এই বিষয়টাকে কতটা এগিয়ে নিয়ে গিয়েছিল। ক্লিয়ার? আচ্ছা, এই প্রশ্নটাই যদি ইংলিশে দেওয়া হয় তাহলে কিভাবে দেওয়া থাকতে পারে? What were the causes of the downfall of the Gupta dynasty? Clear? Did the Huna invention quicken the downfall of the Guptas? ক্লিয়ার আশা করি। তো এভাবেও প্রশ্নটা দিলে উত্তরটা আমরা কিভাবে লিখতে হবে চলো দেখে নিই। প্রথমেই আমরা মাইন্ড ম্যাপটা একটুখানি দেখে নিই, কি আলোচনা করতে চলেছি আমরা আজকে আমাদের এই ভিডিওতে। দেখো, আইডিয়াস অ্যাবাউট দ্য আনসার। তাহলে পুরো এই যে প্রশ্নের যে উত্তরটা কিভাবে লিখতে হবে এবং এই সম্পর্কে যে পুরো কনসেপ্টটা, সেটা আমরা আজকে এখানে দেখে নেব। কি পয়েন্টস, প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওটাতেও তোমরা কি দেখবে যে এই পুরো উত্তরটা কতগুলো কি পয়েন্টে ভাগ করা আছে, অর্থাৎ কি পয়েন্টস দেওয়া আছে পরবর্তী স্লাইডসগুলোতে, যেগুলো দেখলে ফলো করলে শুধুমাত্র ওগুলো মাথায় রাখলেই কিন্তু সম্পূর্ণ উত্তরটা খুব সুন্দরভাবে তোমরা লিখে আসতে পারবে পরীক্ষায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরের যেটা ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ আমরা গুপ্ত সাম্রাজ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। অর্থাৎ ইম্পর্টেন্ট ডেটস বলতে এটা কোন সময়টাকে বোঝাচ্ছে? 319 খ্রিস্টাব্দ। ঠিক আছে, ওই সময় থেকেই কিন্তু গুপ্ত যুগের একটা গুপ্ত শাসনের সূচনা হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমরা বলতে পারি মূলত চতুর্থ এবং পঞ্চম শতক, এই দুটো শতককে কেন্দ্র করে এই গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত শাসনকাল বিস্তৃত হয়েছিল। তো এই সময়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। প্লেসেস বললে কোথায়? ভারতবর্ষ, মূলত উত্তর ভারত এবং পূর্ব ভারতের অনেকটা অঞ্চল নিয়ে গুপ্ত সাম্রাজ্য বিস্তৃত ছিল, সেই জায়গাটা নিয়ে আলোচনা করব। এবং পিপল বলতে এখানে মানে এই গুপ্ত সাম্রাজ্যের পতনের ক্ষেত্রে যারা যারা দায়ী ছিল বা যেই সব মানুষেরা দায়ী ছিল তাদের ব্যাপারে এখানে আমরা আলোচনা করব। হুনদের ব্যাপারে আলোচনা করব, হুন আক্রমণের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে মিহিরকুল এবং তোরমান এই দুটো নাম মনে রাখতে হবে। আবার গুপ্ত সাম্রাজ্যের কথা যদি বলি তাহলে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কুমারগুপ্ত এবং স্কন্দগুপ্ত এবং পূর্ববর্তী শাসকদের কথাও আমরা এই আলোচনার মধ্যে কিছু ক্ষেত্রে আনবো। ক্লিয়ার? চলো নেক্সট স্লাইডটা তাহলে আমরা দেখে নিই। এই যে প্রথমেই দেখো, হুন আক্রমণের একটা চিত্র দিয়ে আজকে কিন্তু আমরা আমাদের এই উত্তরের পর্বটা শুরু করতে চলেছি। যে হুন আক্রমণ হচ্ছে সেইটারই একটা চিত্র এখানে দেওয়া রয়েছে। নেক্সট স্লাইড, গুপ্ত যুগের পতনের কারণ। আচ্ছা, প্রথমেই যেটা রয়েছে অযোগ্য উত্তরাধিকার। অযোগ্য উত্তরাধিকার বলতে কি বোঝাচ্ছে? দেখো, যে কোনো সাম্রাজ্যের উত্থান এবং পতন কিন্তু কালের নিয়মে হবে, সেখানে তুমি আমি কিছুই করতে পারবো না। কোনো বিশাল সাম্রাজ্য যেটা একসময় খুব শক্তিশালী ছিল, সেই সাম্রাজ্যের পতনও কিন্তু কালের নিয়মে ঠিক হয়েই যায়। এবং যেই দেশ বা যেই সাম্রাজ্য একসময়, যেই গুপ্ত সাম্রাজ্যের প্রসার সমুদ্রগুপ্তের মতো বীরের হাত ধরে ঘটেছিল এবং যার সম্প্রসারণ কার মাধ্যমে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের মাধ্যমে হয়েছিল, সেই সাম্রাজ্যেই কিন্তু পরবর্তী সময়ে তাদের যে উত্তরাধিকারীরা ছিলেন, মূলত স্কন্দগুপ্তের পরের দিকেই যে সমস্ত উত্তরাধিকার ছিলেন, যেমন ধরো বুধগুপ্ত বা নরসিংহগুপ্ত, দুটো নাম মাথায় রেখো, বুধগুপ্ত এবং নরসিংহগুপ্ত। মূলত এই সময়কালে কি হচ্ছে যে তারা ছিলেন এই গুপ্ত সাম্রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা শাসন কার্যের জন্য একেবারে অযোগ্য। সেই কারণেই এখানে বলেছে অযোগ্য উত্তরাধিকার। এই পয়েন্টটায় তাহলে এটা লিখবে তোমরা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি? সামন্ত রাজাদের বিদ্রোহ। সামন্ত রাজাদের বিদ্রোহ কেন হচ্ছে? যখন সেন্ট্রালি অর্থাৎ রাজা দুর্বল থাকবে, রাজার অধীনস্থ সামন্ত রাজারা কি হবে? তারা সেই দুর্বলতার সুযোগ নিয়ে কিন্তু বিদ্রোহ করবে বা স্বাধীন হওয়ার চেষ্টা করবে। এটাই তো স্বাভাবিক, তাই কি না? তাই এখানে সেকেন্ড পয়েন্টে তাই বলছে। প্রথম পয়েন্টে তাহলে কি বুঝলাম? অযোগ্য উত্তরাধিকার। তার ফলে কি হচ্ছে? সামন্ত রাজারা
ওই যে অযোগ্য উত্তরাধিকার বলে বা অযোগ্য রাজা বলেই সামন্ত রাজারা কি করছে, বিদ্রোহ ঘোষণা করছে। কোথায় কোথায় দেখো দেখো, এই বলভীর মৈত্রক বংশে, সেখান থেকে একটা বিরোধিতা দেখা যাচ্ছে। এছাড়া কনৌজের মখৌরি বংশ, এছাড়াও থানেশ্বরের বর্ধন, এই তিনটে জায়গা থেকে কিন্তু এরা মূলত কি ছিল, গুপ্তদের সামন্ত রাজা ছিল, অর্থাৎ গুপ্তদের অধীনস্থ হয়ে বিভিন্ন অঞ্চল তারা শাসন কার্য চালাতো। তারা কি করছে, গুপ্ত শাসক যখন দুর্বল হয়ে পড়ছে ঠিক সেইটার সুযোগ নিয়ে কিন্তু তারা বিদ্রোহ ঘোষণা করছে এবং তারা যার যার মতো স্বাধীন হওয়ার কথা জানাচ্ছে বা স্বাধীন হয়ে যাচ্ছে। ওকে, ত্রুটিপূর্ণ ভূমিদান ব্যবস্থা। আচ্ছা, এই যে গুপ্ত আমলটার কথা আমরা আলোচনা করছি, গুপ্ত যুগে কিন্তু আমরা খুব বেশি পরিমাণে ব্রহ্মদেও ভূমির কথা জানতে পারবো। এই ব্রহ্মদেও ভূমি আসলে ব্রাহ্মণদেরকে খুব বিশাল পরিমাণে কিন্তু এই গুপ্ত রাজারা যারা ছিলেন তারা জমিদান করতেন বা ভূমিদান করতেন। তার ফলে কি হচ্ছে, আস্তে আস্তে ধরো আমার কাছে 100টা জমি আছে এবং আমি 100টা জমি দান করতে শুরু করলাম, একজন দুজন তিনজন করতে করতে প্রায় 75টা জমির অংশ আমি দিয়ে দিলাম। আমার নিজের কাছে কতটা পড়ে থাকলো এতটা দান করার পর? মাত্র 25%, তাই তো? 100টা জমির অংশের মধ্যে আমার কাছে আর 25টা পড়ে রইলো। তাহলে কি হলো, এই ভূমিদানের মধ্য দিয়ে নিজেরাই কিন্তু আস্তে আস্তে তারা দুর্বল হয়ে যাচ্ছিল। ক্লিয়ার? এরপরে যেটা দেখো, দুর্বল সেনাবাহিনী। দুর্বল সেনাবাহিনী কেন? কারণ গুপ্ত যুগের প্রথম দিকে যে সমস্ত সম্রাট বা রাজারা ছিলেন তাদের ক্ষেত্রে আমরা কি দেখেছি, তারা বিভিন্নভাবে বিভিন্ন সাম্রাজ্য দখল করছেন বা অধিকার করে তাদের সাম্রাজ্য বিস্তার ঘটাচ্ছিলেন। কিন্তু পরবর্তী সময়ের যে সমস্ত গুপ্ত রাজারা ছিলেন তারা ছিলেন মূলত বৌদ্ধ ধর্মের অনুরাগী এবং বৌদ্ধ ধর্মে কি বলা হয়েছে, শান্তি অহিংসার বাণী দেওয়া হয়েছে। ফলে তারা কি করছেন, সেনাবাহিনীর মধ্যে আর সেই সেনাবাহিনীকে যে শক্তিশালী করার যে চেষ্টা তাদের মধ্যে সেটা লক্ষ্য করা যাচ্ছিল না, যেহেতু তারা বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছিলেন। ফলে কি হচ্ছে, সেনাবাহিনী ক্রমাগত দুর্বল হয়ে যাচ্ছিল। ফলে বাহ্যিক আক্রমণ বা হুনদের আক্রমণ বা আভ্যন্তরীণ বিদ্রোহ বিভিন্ন ক্ষেত্রে যখনই সেনাবাহিনীর প্রয়োজন পড়ছিল তখন কি হচ্ছিল, দুর্বল সেনাবাহিনী থাকার জন্য সেই সমস্ত কিছুই সম্ভব হচ্ছিল না। এবং এই ব্যাপারটা আমরা কিসে দেখতে পাবো, যদি আমরা বাণভট্টের হর্ষচরিত দেখি সেখান থেকে কিন্তু অনেকটাই জানতে পারি। আচ্ছা, এছাড়া কি হরিসেনের প্রশস্তিতে ও গুপ্ত সৈন্যবাহিনীর কোনো উল্লেখ নেই। কোথায় উল্লেখ নেই গুপ্ত সেনাবাহিনী? তার মানে ভাবো যে সেটা গুপ্ত সেনাবাহিনী কতটা দুর্বল হয়ে গিয়েছিল যে হরিসেনের প্রশস্তি, হরিসেন কে ছিলেন, সমুদ্রগুপ্তের রাজসভায় তিনি অলঙ্কৃত করতেন, তো হরিসেনের প্রশস্তিতেও কিন্তু এই গুপ্ত সেনাবাহিনীর কোনো উল্লেখ পাওয়া যায়নি। আচ্ছা, নেক্সট কি, অভিজাতদের বিলাস ব্যসন। এই যে অযোগ্য যে উত্তরাধিকারীরা ছিল বা অভিজাতরা ছিল তৎকালীন সময় গুপ্ত সাম্রাজ্যে, তাদের কি ছিল, বিলাস ব্যসনে তারা মত্ত ছিল। তারা যতটা না আয় হতো তাদের সাম্রাজ্যে তার থেকে বেশি তারা খরচা করে ফেলতো এবং বিলাসে মত্ত হয়ে গিয়েছিল। তার ফলেও কিন্তু অর্থনৈতিক দিক থেকে গুপ্ত সাম্রাজ্য ক্রমাগত দুর্বল হয়ে পড়েছিল। আচ্ছা, পরের পয়েন্ট কি দেখে নেব, অহিংস নীতি। যেটা আমি কিসের ব্যাপারে, দুর্বল সেনাবাহিনীর ক্ষেত্রে বললাম, সেই অহিংস নীতি বৌদ্ধ ধর্মমতের প্রতি অনুরাগ। পরবর্তী গুপ্ত শাসকেরা বৌদ্ধ ধর্মের প্রতি আস্তে আস্তে অনুরাগ পোষণ করছিল বা আকর্ষিত হচ্ছিল। তার ফলে কি হচ্ছে, বৌদ্ধ ধর্মের অহিংস নীতি ফলো করার ফলে তাদের সেনাবাহিনী কি হয়ে যাচ্ছিল, দুর্বল হয়ে যাচ্ছিল এবং তার ফলে কি হচ্ছিল যে বিভিন্ন দিক দিয়ে আক্রমণ ঘটছিল এবং তার মোকাবিলা করার সামর্থ্য কিন্তু আর গুপ্ত সাম্রাজ্যের সেনাবাহিনীদের মধ্যে ছিল না। ক্লিয়ার? নেক্সট স্লাইডে দেখি কি বলছে, বংশানুক্রমিক মন্ত্রী পদ। আচ্ছা দেখো, কোনো একটা পদকে, সেটা ধরো প্রশাসনিক পদ হোক বা রাজনৈতিক, সেটা যদি আমরা বংশানুক্রমিকভাবে চালিয়ে নিয়ে যাই সেক্ষেত্রে সেটা কি ঠিকভাবে হবে? ধরো যেই মানুষটা হয়তো একজন যোগ্য প্রশাসনের অধিকারী, তার পুত্র বা তার ছেলেও যে তার মতোই যোগ্য হবে তার তো কোনো মানে নেই। ফলে বংশানুক্রমিক মন্ত্রী পদ হওয়ায় অযোগ্য লোকেরাও কিন্তু
প্রশাসনিক কাজে ঢুকে যাচ্ছিল, তার ফলেও কিন্তু এটাও কিন্তু ছিল গুপ্ত সাম্রাজ্যকে দুর্বল করে দেওয়ার একটা অন্যতম কারণ। ঠিক আছে, এরপরে দেখবো আর্থিক বিপর্যয়। কি এর মধ্যে কি লেখা? রোমের সাথে ভারতের বাণিজ্য। এই একই সময় গুপ্ত সাম্রাজ্য যখন ঠিক দুর্বল হয়ে যাচ্ছে, সেই সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ঘটেছিল। কি ঘটেছিল? রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল। এবং রোমান সাম্রাজ্যের পতনের ফলে কি হচ্ছে, যে এর আগে রোমের সাথে ভারতবর্ষের যে বাণিজ্যটা হতো বা যে আদান প্রদানের মাধ্যমে আমরা এত টাকা আয় করতাম বা ভারত আয় করতো, সেই বিষয়টায় কিন্তু একটা ভাটা পড়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, রোমের সাথে ভারতের বাণিজ্য যেই বন্ধ হয়ে যাচ্ছে রোমান সাম্রাজ্যের পতনের ফলে, সেই কারণে গুপ্ত সাম্রাজ্যে নেমে এসেছিল আর্থিক বিপর্যয়। নেক্সট পয়েন্ট কি? সাম্রাজ্যের বিশালতা। সাম্রাজ্যটা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়ানো ছিল। অবশ্যই গুপ্ত সাম্রাজ্য অনেক বড় ছিল, কারণ তাদের আগের যে মানে সম্রাটরা ছিলেন, অর্থাৎ সমুদ্রগুপ্ত বলো বা তৃতীয় চন্দ্রগুপ্ত বলো, তারা কিন্তু যথেষ্ট এবিলিটিস তাদের মধ্যে ছিল একটা সাম্রাজ্যকে মেনটেন করার বা বজায় রাখার, বৃহৎ সাম্রাজ্য। কিন্তু পরবর্তী যে উত্তরাধিকারীগণ ছিলেন, তারা কিন্তু এত বড় সাম্রাজ্য সামলানোর অধিকার তাদের মধ্যে ছিল না। ফলে বিভিন্ন জায়গায় সামন্তরা কিন্তু বা সামন্ত রাজারা বিদ্রোহ ঘোষণা করছিল। ক্লিয়ার? এবারে দেখি রাজ পরিবারে বিবাদ। আচ্ছা, স্কন্দগুপ্ত কার ছেলে ছিল? স্কন্দগুপ্ত ছিল কুমারগুপ্তের সন্তান। এবং কুমারগুপ্ত যখন মারা যাচ্ছেন, অর্থাৎ সম্রাট কুমারগুপ্তের কথা আমরা বলছি, তিনি যখন মারা যাচ্ছেন তখন স্কন্দগুপ্তকে রাজা হিসেবে ঘোষণা করে তিনি যাচ্ছেন। কিন্তু এই স্কন্দগুপ্তকে রাজা হিসেবে মেনে নেওয়ার ব্যাপারটা কিন্তু এই গুপ্ত সাম্রাজ্যের অভ্যন্তরেই অনেকেই মেনে নিতে পারেননি। তার ফলে কি সৃষ্টি হয়েছিল? রাজ পরিবারের মধ্যে এই নিয়ে কিন্তু একটা ক্ষমতা নিয়ে একটা বিবাদের সৃষ্টি হয়েছিল, যেটা গুপ্ত সাম্রাজ্যকে খুবই দুর্বল করে দিয়েছিল। নেক্সট স্লাইড। এই যেটা আমি এক্ষুনি বললাম যে প্রথম কুমারগুপ্তের সন্তান ছিল, সন্তানদের মধ্যে এই যে কে সেই রাজত্ব, গুপ্ত সাম্রাজ্যের অধিকার পাবে রাজত্ব করার, সেই নিয়ে কিন্তু একটা ঝামেলা চলছিল। কাদের মধ্যে? পুরুগুপ্ত, স্কন্দগুপ্ত, ঘটোৎকচ গুপ্তের মধ্যে বিরোধ বাজছে। অবশেষে কি হচ্ছে, যে স্কন্দগুপ্তই কিন্তু গুপ্ত সাম্রাজ্যের সম্রাট হয়েছিল। এটাও মাথায় রেখো তোমরা। নেক্সট স্লাইডে কি দেখবো? এই যে গুপ্ত সাম্রাজ্যের বা গুপ্ত যুগের পতন ঘটছে, সেরকম একটা স্লাইড এখানে দেওয়া, বিভিন্ন বিদ্রোহ হচ্ছে সেই সংক্রান্ত। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। 11 নম্বর পয়েন্ট কি বলছে? রাজকর্মচারীদের অকর্মণ্যতা। কেন? তার কারণ পদ ছিল বংশানুক্রমিক। একটু আগেই বললাম, বংশানুক্রমিক হওয়ার ফলে অনেক অযোগ্য লোক এই রাজ প্রশাসনে সুযোগ পাচ্ছিল। তার ফলে কি হচ্ছিল, ক্রমাগত এই অযোগ্য রাজকর্মচারীদের নিয়ে গুপ্ত সাম্রাজ্য তৈরি হচ্ছিল। তার ফলে কি, গুপ্ত সাম্রাজ্য ক্রমাগত দুর্বল হয়ে পড়েছিল। বেতনের পরিবর্তে ভূমি পেতেন। হ্যাঁ, এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল, কারণ তোমরা বুঝতেই পারছো, তার মানে বেতনের পরিবর্তে ভূমি দেওয়া হচ্ছে। তার মানে বুঝতে পারছো যে এই যে গুপ্ত সাম্রাজ্যের কোষাগারে কতটা টাকায় টান পড়েছিল। আমার কাছে যখন ক্যাশ থাকবে না, তখনই তো আমি একটা মানুষকে বলবো যে আমার এই জিনিসটা তুমি নাও, জিনিসটা নিয়ে এই ক্যাশের ব্যাপারটা বা টাকার বিষয়টা মিটিয়ে নাও। তাহলে কি, টাকাটা না থাকলে তখন আমরা করি। এবং একইভাবে গুপ্ত সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা এতটাই ভেঙে পড়েছিল, যার জন্য কি করতে হচ্ছিল, বেতনের পরিবর্তে তারা কি হচ্ছে, ভূমি দিয়ে তারা বেতন মেটাতেন। আচ্ছা, পরের পয়েন্টটা কি? 12 নম্বরে প্রাদেশিক স্বাধীনতা ঘোষণা। যেটা বললাম যে দুর্বল উত্তরাধিকারী হওয়ার সুবাদে কি হয়েছিল, বিভিন্ন দিকে যে সমস্ত সামন্ত রাজারা ছিল গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত, তারা প্রাদেশিক স্বাধীনতা, তাদেরকেই বলা হয় প্রাদেশিক রাজা। তো তারা স্বাধীনতা ঘোষণা করছে। কারা কারা? মান্দাসরের যশোবর্মন বা মালবের যশোবর্মনের মধ্যে অন্যতম। এবং তিনি কিন্তু হুনদের রাজা তোরমানকেও বা মিহিরকুলকেও কিন্তু পরাজিত করেছিলেন। ঠিক আছে, তো যশোবর্মন এবং কনৌজের মখৌরি বংশ, বলভীর মৈত্রক বংশ এবং থানেশ্বরের পুষ্যভূতি বংশ, এই সমস্ত বংশগুলো আস্তে আস্তে তারা কি হচ্ছে, স্বাধীনতা ঘোষণা করেছিল যে আমরা আর গুপ্ত সাম্রাজ্যের অন্তর্গত হয়ে কাজ করব না, আমরা নিজেরা এক একটা স্বাধীনভাবে আমাদের রাজ্য বা প্রদেশ চালাবো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইড দেখে নিই।
হুন আক্রমণ, অর্থাৎ প্রথমেই যে প্রশ্নটার মধ্যে সেকেন্ড ইয়েতে ছিল যে হুন আক্রমণ এই গুপ্ত সাম্রাজ্যের পতনকে কতটা ত্বরান্বিত করেছিল, তাই তো? তো তাহলে কি ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক একটা আছে যে শুধুই কি হুন আক্রমণের জন্য এই গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটেছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল। তাহলে কি কিছু কিছু প্রথম পয়েন্টে দেওয়া রয়েছে যে হুন আক্রমণকে দায়ী করেছেন এবং সেকেন্ড পয়েন্টে কি অন্তর্দ্বন্দ্বকে দায়ী করেছেন, অর্থাৎ দুভাগে বিভক্ত হয়ে গেছে ঐতিহাসিকরা। কোনো কোনো ঐতিহাসিক বলছেন হুন আক্রমণই কিন্তু দায়ী ছিল। হুন আক্রমণ কার সময় হয়েছিল? প্রথমে কুমারগুপ্তের সময় হয়েছিল এবং সেটা তারপরে কি হয়েছিল, স্কন্দগুপ্তের সময়, সম্রাট স্কন্দগুপ্তের সময় হুন আক্রমণ ঘটে এবং সেটাকে তিনি যথেষ্ট যোগ্যতার সাথে প্রতিহতও করেছিলেন। কিন্তু তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা এতটাই অযোগ্য ছিলেন যে পরপর মিহিরকুল এবং তোরমানের মতো হুন আক্রমণকারী যারা ছিলেন, যারা হুন ছিলেন, তারা যখন আক্রমণ করেছেন তাকে কিন্তু প্রতিহত করতে পারেননি। বোঝা গেল? ফলে হুন আক্রমণ তো অবশ্যই দায়ী ছিল এবং অন্তর্দ্বন্দ্বও দায়ী ছিল, কিন্তু এই বিশেষত এই একটা দুটো কারণ দিয়ে তো একটা এত বড় গোটা সাম্রাজ্যের পতন সম্ভব নয়, কি তাই তো? একটা বৃহৎ সাম্রাজ্য যেটা একটা সময় এত শক্তিশালী ছিল, কোনো একটা পার্টিকুলার কারণের জন্য কি তার হঠাৎ করে ধ্বংস হয়ে যেতে পারে? এই ধ্বংসের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু চলতে থাকে বহু বছর ধরে। চলতে চলতে কোনো একটা সময় এসে ঠিক তার শেষ বিষয়টা সূচিত হয়, অর্থাৎ ধ্বংসটা সূচিত হয়, কিন্তু প্রক্রিয়াটা অনেক বড়, তাই তো? ফলে আমরা এটা বলতে পারি কনক্লুশনে বা উপসংহারে যে কোনো একটা বিষয় বা হুন আক্রমণকেই শুধুমাত্র এই গুপ্ত সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করা যায় না। কারণ হুন আক্রমণ অবশ্যই এক্ষেত্রে দায়ী ছিল, কিন্তু এই হুন আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনে একমাত্র কারণ কিন্তু ছিল না। তাহলে ক্লিয়ার হয়ে গেছে এবং আমি মনে করছি যে এই পুরো কনসেপ্টটা তোমাদের এই হুন আক্রমণ এবং গুপ্ত সাম্রাজ্যের পতন এই রিলেটেড পুরো কনসেপ্টটা এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তবে এইটাকে গুছিয়ে লিখতে গেলে যে নোটসটা দরকার পড়বে সেটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে গুগল থেকে। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইতিহাসের ইন্টারেস্টিং প্রশ্ন নিয়ে।